হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। প্রীতিকে বিদায় দেওয়া হয়েছে একটু আগে। পলি আর পাপড়ি বেগম কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। নুসাইবা আর লাবণ্যই সামাল দিচ্ছে ওনাদের। এদিকে প্রিয়াশা নিজের ঘর থেকে বের হয়নি। কান্নাকাটি ওভাবেই, শুধু বিদায়ের বেলা বেলকনিতে এসে বোনেরকে দেখেছে। মনকে মানিয়ে নিয়েছে, নামার ইচ্ছে করেনি, তাই শুধু উপর থেকেই বোনের বিদায় দেখেছে। বিদায় দিতেই ঘরে এসে কান্নায় ভেঙে পড়ে। কেউ দেখেনি, খোঁজ নেয়নি। রাখবে কি করে? একজনের বিদায়ের চক্করে আরেকজনের কথা সবাই হয়তো ভুলতেই বসেছে। কান্না করতে করতে এক পর্যায়ে দোপাট্টা খুলে ফেলেছে সে, সাথে কাজল লেপটে গেছে, তবুও তার হুঁশ নেই। কিছুক্ষণ পরেই দরজায় নক করতেই নড়ে চড়ে বসে দরজার তাকায়। দরজা বন্ধ দেখে উঠে এসে ধীরে দরজা খুলে। দরজা খুলতে মিষ্টি চেহারা লাবণ্যকে দেখতে পায়, হাতে খাবারের ট্রে। দরজা খুলতেই চটপটে কণ্ঠে বলে, তুই বোধহয় ভুলেই গেছো, তুমিও নতুন বউ। এত কাঁদলে চলে? হার খেয়েছো কখন যে খবর আছে? এখন সরো, ঘরে ঢুকতে দাও। কথাটা বলেই ঘরে ঢুকে টেবিলটার উপর খাবার রাখে। তারপর পিয়াসার দিকে তাকিয়ে বলে, এ মা, কেঁদে ফুটে পুরো ভেসে গেছো দেখছি। মুখে কি হাল করেছো দেখছো? নোয়াইশির এভাবে দেখলে তোমাকে রেখে পালাবে। এসো এদিকে, আগে ফ্রেশ হও, খেয়ে নাও কিছু, তারপর আমি একটু তৈরি হতে সাহায্য করে যাচ্ছি। যাও যাও। কথাটা বলেই এক প্রকার হাত টেনে পিয়াসাকে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠায়। প্রিয়াসাও ফ্রেশ হয়ে কিছু সময় বাদে বেরিয়ে আসে। প্রিয়াসাকে বেড়াতে দেখে লাবণ্য এগিয়ে এসে ওকে বিছানায় বসায়। তারপর জিজ্ঞেস করে, নিজের হাতে খাবি নাকি খাইয়ে দিবে? আমি জানি এই সময় গলা থেকে খাবারই নামে না, তবে চেষ্টা করতে ক্ষতি কি? কথাটা বলেই লাবণ্য নিজেই খাবারগুলো নিয়ে মেখে প্রিয়াসার মুখে তুলে দেয়। আজকে প্রীতির দায়িত্ব লাবণ্য করছে এমন মনে হলো প্রিয়াসার কাছে, তাই মুখে খাবার তুলে নিয়ে টলমলে চোখ নিয়ে প্রিয়াসা বলে, আর সবার মতো আপনিও কি আমার আর প্রান্ত ভাইয়াকে ভুল বুঝছেন লাবণ্য আপা? লাবণ্যর হাত থামে। তারপর প্লেটের থেকে মুখ তুলে প্রিয়াসার পানে চায় সে। মেয়েটার মুখ কতটা সৌন্দর্য দিয়ে তৈরি মেয়েটা জানে না হয়তো। এইসব ভেবে লাবণ্য হেসে বলে, ভুল বুঝতে যাবো কেন তোমাদের, বলো তো? এই যে সবাই আমাদের নষ্টামি করতে দেখেছে, আমাকে চরিত্রহীনা ট্যাগ লাগিয়েছে, আর প্রান্ত ভাই। কথাটা শেষ করতে পারল না সে, কান্নায় আবারও ভেঙে পড়ল। লাবণ্য হালকা হেসে বলে, প্রান্ত ও ধরনের ছেলেই নয়, সেটা আমি, তুমি এবং সবাই জানে। তাই তো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। বই কি কেউ মানতেই পারেনি। আর তুমি ছোট একটা পুতুল, তোমাকে যতদূর আমি চিনি তুমি অরম নও। লাবণ্যের কথা শুনে প্রিয়াসা ভরসা পেল যেন। এগিয়ে এসে ওর হাত ধরে বলে, আমি ছাদে রাতে হাঁটাহাঁটি করি, এটা আমার ছোট থেকেই অভ্যাস। আর কথাটুকু বলে একটা ঢোক গেলে ও তারপর আবারও বলে, প্রতিদিনের মতো আমারও আরও একটা অভ্যাস, আমার কল্পনা। প্রান্ত ভাইকে আমি ক্লাস 8-এ পড়ি, তখন থেকেই পছন্দ করতাম। যখন থেকে ভালোবাসতে শিখেছি তখন থেকেই এক কথাই ভালোবাসি। কিন্তু বিশ্বাস করুন আপু, উনি আমার দিকে কখনো ঘুরেও তাকাননি, আমি কখনো দেখিনি। সবসময় আমার সাথে যা তা ব্যবহার করত, যার কারণে আমি অনেক কাঁদতাম। তারপর একটা সময় রাগ করে ওনার সাথে দেখা করা বন্ধ করে দিয়েছিলাম। কথা বলিনি, কিন্তু আমি নিজেই লুকিয়ে লুকিয়ে ওনার ছবি দেখতাম। কিন্তু মন কি আর মানে? অচেতন মন ঠিকই তাকে কল্পনা করে নিয়েছে নিজের একান্তে। তারপর প্রতিদিন রাতে ওটাই কল্পনার সাথে কথা, অভিযোগ, অভিমান, কান্না করেই কাটে। অতটুকু সময় মনে হতো প্রান্ত ভাই আমার খুব কাছে, আমি তাকে দেখতে পারি। এর থেকে বেশি আমার কাছে আর কি হতে পারে বলুন? এতটুকু বলেই থামে প্রিয়াসা। তারপর আবারও লম্বা একটা শ্বাস টেনে বলে, ওই দিনও নিয়ম মতো অনেক অভিযোগ করেছি। তারপর যখন কান্না করলাম তখন সে আমার সাথে কথা বলল। বিশ্বাস করুন আপা, তার আগে ওনার এত কাছে আমি কখনো যাইনি, ওই দিনই প্রথম। তাই কি থেকে কি ভেবে যে আমি জড়িয়ে ধরেছিলাম আমি জানি না আপা। আর তার কিছু সময় পর ফুপু আসে এবং ঘটনা যা ঘটেছে তা আরও জল ঘোলা করে বাজে ডেকে টেনে নিয়েছে সে। এখানে প্রান্ত ভাইয়ের কোনো দোষ নেই, যদি কারো দোষ থেকেই থাকে তাহলে সব দোষ আমার। উত্তেজিত কণ্ঠে কথাটুকু বলে আবারও কান্না করে দেয় প্রিয়াসা।
স্তব্ধের ন্যায় সব কথা শুনল লাবণ্য। কি বলবে তা খুঁজে পেল না, তাই চুপ থেকে কিছুক্ষণ পর বলে, যা হওয়ার তা তো হয়ে গেছে নাবিলা, এখন কিছু করার নেই। আর না, আমাদের হাতে এখন কিছু করার আছে। আমাদের হাতে আছে শুধু আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ এইসব না ভেবে সামনে কিভাবে নিজেকে গড়াবে তা নিয়ে ভাবো নাবিলা। এইসব নিয়ে আর মন খারাপ করে থেকো না। ট্রাস্ট মি, নয়শির তোমাকে খুব ভালো রাখবে, তুমি সুখী থাকবে। নাবিলা কান্নারত মুখ নিয়ে লাবণ্যের দিকে তাকালো। লাবণ্য মেয়েটার জন্য মায়া লাগলো। চোখ মুখ ফুলে একাকার হয়ে আছে, চোখের শিরাগুলো রক্তাভ, তাই চোখগুলো কেমন লাল হয়ে আছে। কিছুদিন পর বোর্ড পরীক্ষা, আর এই সময় এমন একটা ড্রামা কাটাবে কি করে কে জানে। এই ট্রমাতে রেজাল্ট খারাপ না হলেই হলো। লাবণ্য প্রিয়াশাকে খাইয়ে চলে গেছে। লাবণ্য চেয়েছিল প্রিয়াশাকে শাড়ি এবং দোপাট্টা পরাতে সাহায্য করবে, তবে প্রিয়াশা জেদের কাছে হেরে সে ফিরে গেছে। আর প্রিয়াশা এখনো আগের মতোই একই জায়গায় পড়ে আছে, নড়চড় নেই, যেন জীবশূন্য একটা প্রাণ। শুধু চোখ থেকে গড়িয়ে পড়ছে চোখের জল। আটকানোর চেষ্টা করা হচ্ছে না, তাই আপন গতিতে তা বহমান। ঘরে কারো অস্তিত্ব টের পেতেই মুখ তুলে তাকায় প্রিয়াশা। প্রান্ত দাঁড়িয়ে দরজার সাথে ঠেস দিয়ে বুকে হাত ভাঁজ করে দৃষ্টি প্রিয়াশার দিকে হলেও মুখের অবয়ব দেখে বোঝা কঠিন তার মনে কি চলছে। কখন এসেছে প্রিয়াশা জানে না। আবারও মুখ ঘুরিয়ে মুখ নিচু করে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। তার মাঝে কোনো হেলদোল নেই। এগিয়ে এসে প্রিয়াশার সামনে মেঝেতে বসে পড়ে প্রান্ত। প্রিয়াশা অবাক হয়ে তাকায় প্রান্তর দিকে, কিন্তু প্রান্ত নিচু হয়ে পায়ে কিছু একটা করতে থাকে। নিজের পায়ের শীতল স্পর্শ পেয়ে পা সরিয়ে নিতেই পা চেপে প্রান্ত ওর দিকে তাকাতে থেমে যায়। চুপটি করে বসে থাকে। ওকে চুপটি করে থাকতে দেখে নিজের কাজে মনোযোগ দেয় প্রান্ত। কাজ শেষ করে প্রান্ত একটু সরে বসে এবং প্রিয়াশা অনুভব হয় পায়ে কিছু আছে, তাই হালকা পা উঁচু করতে পায়ে সুন্দর কারুখাচিত একজোড়া সোনালি নুপুরে দেখতে পায়। ফর্সা পায়ে কি সুন্দর দেখাচ্ছে। বোকার মতো পা থেকে চোখ সরিয়ে প্রান্তের দিকে তাকাতেই প্রান্ত আবারও কাছে এসে বলে, একটু নিচু হও। প্রিয়াশা কথা না বুঝে জিজ্ঞেস করে, কি? প্রান্ত কিছুটা বিরক্ত হয়ে কপালে ভাঁজ দেখেই তা বোঝা যায়, তাই সে মেঝে থেকে উঠে এসে পাশে বসেই বলে, কাছে আয়। এবারও ভ্যাবলার মতো তাকিয়ে থাকে এবং ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে প্রান্ত কিছুটা রাগান্বিত স্বরে বলে, কানে শুনিস না, আমার কাছে আয়। এবার পিয়াসা নড়ে চড়ে বসে। প্রান্তের দিকে এগিয়ে আসতে প্রান্ত নাকে নলকটা সরিয়ে একটা নাকফুল বের করে পড়াতে চেষ্টা করে এবং কিছুক্ষণের চেষ্টার মাধ্যমে সেটা সফল হয় এবং সেটা পড়িয়েই বলে, এবার একদম আমার বউ লাগছে। কথাটা শেষ করেই ওয়াশরুমে চলে যায়। এদিকে প্রিয়াশা এখনো বোকার মতো ভাবতে থাকে কি থেকে কি হচ্ছে এবং কি করলো। ফ্রেশ হয়ে দেখে প্রিয়াশা আগের জায়গায় বসে আছে, তাই প্রান্ত এগিয়ে এসে বলে, ফ্রেশ হয়ে অজু করে আয়। লাবণ্য বলে গেছে এসব কথা, তাই কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে নিজের আলমারি থেকে একটা মিষ্টি রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যেয়ে সেখানকার আয়নায় নিজের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। নাকের নাকফুলটা কেমন জল জল করছে, দেখেই বোঝা যাচ্ছে এটা ডায়মন্ডের হবে হয়তো। মনে হচ্ছে এতদিন পর যোগ্য স্থান পেয়েছে। তারপর ধীরে ধীরে সব অর্নামেন্টগুলো খোলার চেষ্টা করে, তবে একা একা না দেখে খোলা কি আর সম্ভব? গলার ভারী গহনাটা না দেখে পিছনের হুক খোলা যাচ্ছে না। এত চেষ্টার পর না পেরে হাত ব্যথা ধরে যায়, তাই কি করবে না করবে ভেবে একটু সময় নিয়ে দরজাটা অল্প খুলে দেখে প্রান্ত রুমে নেই, কিন্তু বোঝা যাচ্ছে বারান্দায় হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে। তাই একটু অপেক্ষা করে এবং প্রান্ত কথা শেষ করে রুমে ঢুকতেই প্রিয়াশার দিকে চোখ পড়তে জিজ্ঞেস করে, কি হয়েছে? একটু এদিকে আসবেন? ইতস্তত কণ্ঠে বলে প্রিয়াশা। প্রান্ত এগিয়ে সে কপালে ভাঁজ করা দৃষ্টিতে জিজ্ঞেস করে, এবার বল। প্রিয়াশা নিচু কণ্ঠে বলে, শাড়ির পিনগুলো খুলতে একটু সাহায্য করবেন? আর গলার গহনাটা খুলতে পারছি না। আচ্ছা, এদিকে বস। চেয়ারটি দেখিয়ে বলে। প্রিয়াশা এগিয়ে এসে বসে চেয়ারের উপর। সেখানে বসতেই ধীরে ধীরে চুলগুলো, গলার ভারী গহনা আর কিছু সেফটি পিন খুলতে সাহায্য করে প্রান্ত। চুপচাপ সাহায্য করে সে সরে যায়। প্রিয়াশাও কিছু না বলে উঠে আবার ওয়াশরুমে চলে যায় এবং একেবারে গোসল করে ফ্রেশ হয়ে বের হয়। প্রান্ত সোফায় বসে বসে ফোনে কিছু করছিল। ওয়াশরুমের দরজা খোলার শব্দে
ফোন থেকে চোখ তুলে তাকাতেই আবারও প্রান্ত হারায় সেই দিনে। ওই দিনও ঠিক এই রঙেরই একটা জামা পরেছিল, আর আজকেও একই রঙের শাড়ি, গলায় একটা সোনার চিকন চেন, নাকে ডায়মন্ডের একটা নাকফুল, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, একদম হাওয়াই মিঠাই নাকি নতুন বউ। এইটা বউ, তার পুতুল বউ। আহা, এর জন্য কত পাগলামি! তা কিভাবে পেল একে? এভাবে কখনোই সে চায়নি। প্রান্ত ঢোক গেলে চোখ বন্ধ করে আবারও খোলে, তারপর বলে, জায়নামাজ বের কর, একসাথে নফল নামাজ পড়বো। নামাজ পড়া শেষ হতেই প্রিয়াশা উঠে বসে। প্রান্ত জায়নামাজে বসেই বলে, আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে, আমি আশা করব তুই মানিয়ে নেওয়ার চেষ্টা করবি, আর আমিও চেষ্টা করব সব কিছু ঠিক করার এবং খেয়াল রাখার চেষ্টা করব তোর যাতে কোনো কিছুতেই মানিয়ে নিতে কষ্ট না হয়, এবং এই ঝামেলার কারণে যেন পড়াশোনায় যাতে কোনো প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখবি। আমি বেস্ট স্বামী না হতে পারি, তবে আমার সর্বোচ্চ চেষ্টা করব স্বামীর পূর্ণ দায়িত্ব পালন করার এবং সব কিছু ঠিক করার। আশা করব ততদিন তত সময় ধৈর্য ধরে পাশেই থাকবি। কথাগুলো বলে প্রান্ত উঠে দরজার কাছে এসে আবারও বলে, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়, আমি আজকে আসবো না। তার কথা শেষ হতেই সে চলে গেল। প্রিয়াশা সব কথা শুনলো এবং প্রান্ত চলে যেতেই দরজা হালকা চাপিয়ে রেখে রুমের টিমটিমে বাতিটি জ্বালিয়ে শুয়ে পড়ে। আজকে তার বিবাহিত জীবনের প্রথম রাত। এত সহজে সবকিছু মানা বা চোখে ঘুম নামা কি মুখের কথা? গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, একটা রাতের মধ্যে এত কিছু বদলে গেল সম্পর্ক। এসব ভাবতে ভাবতে মাঝরাতের দিকে প্রিয়াশা তলিয়ে যায় গভীর ঘুমে। প্রিয়াশা ঘুমিয়ে যাবার পরেই ঘরের দরজাটা খুলে গেল। রুমের টিমটিমে আলোয় বোঝা গেল একটা পুরুষালীর ছায়া, যে ছায়াটা সারা রুমে বিচরণ করে দিকে বিছানার কাছে এসে থামে, তারপর মাথার দিকটার ওখানের বরাবর নিচে মেঝেতে বসে পড়ে। কিছুক্ষণ প্রিয়াশাকে পর্যবেক্ষণ করে। মেয়েটি শাড়িতে অভ্যস্ত না, এলোমেলো হয়ে আছে কেমন, তাই চাদর টেনে ঢেকে দেয় সে। তারপর হাত চালায় প্রিয়াশার চুলে, আলতো করে চুলে হাত বুলাতে বুলাতে চোখ বন্ধ করে। মাথায় শুধু একটা প্রশ্নই বারবার আসে, কিভাবে হলো, কেন হলো? ফজরের আজানের সময় প্রিয়াশার ঘুম ভেঙে যায়, তবে নড়তে যেয়ে বাধাগ্রস্ত হওয়াতে চোখ খুলে তার চুলের সাথে পেঁচানো এক পুরুষালী হাত অনুভব করতে থাকে। তাই দেখার জন্য চেষ্টা করলে প্রান্তকে ওভাবে মেঝেতে দেখতে পায়। তা দেখে ও অনেক অবাক হয়, তাই দ্রুত হাতটা সরানোর চেষ্টা করে, তবে প্রান্তের ঘুম না ছুটে যায়। সেইভাবেই হাত সরিয়ে উঠে বসে। তারপর খুব ধীরে উঠে দরজার চেক করে। এখনো দরজাটা আগের মতোই রয়েছে, তাই আগে দরজাটা লক করে। আবারও বিছানার সামনে এসে খুব ধীরে প্রান্তকে ডাকে, তবে কোনো সাড়া না পাওয়ায় আরেকটু ধীরে এবং কাঁধে হাত রেখে ডাকে। এই পর্যায়ে প্রান্ত নড়ে চড়ে তাকায়, চোখগুলো কেমন বিভৎস লাল হয়ে আছে। কিছুটা রাগ করে বলে, একটু ঘুমাতে দেখলে তোর যত সমস্যা শুরু হয়, যা তো ঘুমোতে দেখতো। প্রান্তের এমন উদ্ভট কথা শুনে প্রিয়াশা কপাল কুঁচকে ফেলে, তারপর বলে, আমি তো না করিনি, আমি মেঝেতে এখনো। বিছানায় আসুন, এখানে ঘুমাবেন, উঠুন। এতটুকু বলে খুব সাহস নিয়ে প্রিয়াশা প্রান্তের হাত টেনে উঠানোর চেষ্টা করে এবং উঠাতেও সফল হয়। তবে সে একা বিছানায় ঘুমাবে না, তাকে শুয়ে পড়তে বলল। প্রিয়াশাকেও টেনে নিজের সাথে শুইয়ে দিল। তারপর আবারও বলে, আমি ঘুমাবো, তুই পাশেই থাকবি। এদিকে বেচারি প্রিয়াশা জান যায় অবস্থা। প্রান্তের দিকে তাকিয়ে ভাবে, এগুলো প্রান্ত ভাই নিজের হুঁশে বলছে তো, নাকি ইচ্ছে করেই বলছে? ইয়া মাবুদ, জমিনটা দুভাগ করে দাও, আমি পালাই। প্রিয়াশা তবুও সাহস নিয়ে বলে, প্রান্ত ভাই ছাড়ুন, সকাল হয়ে গেছে, আমার যেতে হবে। প্রান্ত আবারও মুখ উঠিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবি তুই? তারপর ঘরের ঘড়ির দিকে তাকালো। এখন কেবলমাত্র সকাল 6টা, তাই আবারও মুখ ঘুরিয়ে প্রিয়াশার দিকে তাকিয়ে বলে, এখন সবাই জানে তুই আমার বউ, তাই কেউ এখন আমাদের ডাকবে না। আর এই সকালেই বা কোথায় যাবি তুই? তাই এখন ঘুমা আর আমাকে ঘুমোতে দে। কথা শেষ করে প্রিয়াশাকে জড়িয়ে ধরে, প্রিয়াশার ঘাড়ে মুখ গুজে দেয়
এদিকে এখনো বোকার মতো সব কার্যকলাপ দেখছে প্রিয়াশা। তার দেখা প্রান্ত আর এই প্রান্ত আকাশ পাতাল তফাৎ। তখন তোর ভাই ছিলাম, এখন তোর জামাই। প্রিয়াশা চমকে প্রান্তের মুখের দিকে তাকায়। এই লোক মন পড়তে জানে নাকি? মনে কথা শুনতে পায়। সর্বনাশ! প্রান্ত আবারও বলে, এখন ভাবাভাবি বন্ধ করে ঘুমা, নয় তোমার চুলগুলো একটু টেনে দে, সারা রাত ব্যথায় ঘুমোতে পারিনি। কথাটা বলেই আবারও নিজের মতো চুপ করে রইল প্রান্ত। এদিকে প্রিয়াশার পেটে মনে হচ্ছে গুড়গুড়িয়ে পাখি উঠছে। কে কি অবস্থা! বিয়ে হতে না হতেই সকালবেলা এমন হবে জানলে প্রিয়াশা কখনোই প্রান্তকে মেঝে থেকে উঠানোর জন্য ডাকতো না। এসব ভাবতে ভাবতেই প্রিয়াশার হাত চলে যায় প্রান্তের চুলে। আলতো করে ভাজে ভাজে ছোট হাতটা দিয়ে চুলগুলো বুলিয়ে দেয়। আর এদিকে প্রান্তও ঘুমিয়ে যায়। দেখে মনে হচ্ছে অনেক দিন শান্তি করে ঘুমানো হয় না, আজকেই এত শান্তি নিয়ে ঘুমোচ্ছে। সকাল 11টার দিকে ঘুম ভাঙলে নিজের উপর নরম উষ্ণ কিছু আঁচ হয়, কিন্তু ততক্ষণে চোখ খোলেনি প্রান্ত। তবুও জোর করে চোখ খুলতে প্রিয়াশাকে নিজের বুকের উপর মাথা রেখে ঘুমাতে দেখে অবাক হয় প্রান্ত, এবং কাহিনী কি হয়েছে তা মনে পড়তে কয়েক সেকেন্ড লাগে। মনে পড়তে প্রান্ত প্রিয়াশাকে কোনো মতে নিজের থেকে দূরে ঠেলে দেয় এবং উঠে বসে নিজের চুল খামচে ধরে। শিট! কি করে ফেলেছে? সে সারা রাত এখানে ছিল। কথা ছিল মাঝরাতে প্রিয়াশাকে দেখে চলে যাবে, তারপর ওখানেই ঘুমিয়ে যায়। তারপর সকালের কথা মনে পড়তেই দাঁড়িয়ে যায়। সিট ম্যান! কি থেকে কি করে বসলাম? প্রান্ত আবারও বিছানার দিকে তাকায়। প্রিয়াশা এখনো ঘুমিয়ে আছে, এখনো দেখতে ওই আগের মতো হাওয়ায় মিঠাই লাগছে। এই মেয়েকে এই রঙের জিনিস পরা থেকে বারণ করতে হবে। এক কথায় এই রং তার জন্য নিষিদ্ধ করতে হবে, না হলে কবে যেন ধৈর্য আর আত্মা সংযম দুটোই ধুলোয় মিশে যায়। সারা রুম পায়চারি করে এসব ভেবে আবারও ঘড়ির দিকে তাকায়। সময় সকাল 11:30। আজকে প্রীতির বউ ভাত, যেতে হবে। যা হবার হয়েছে, এখন এই মেয়ে তার বউ, সে ওসব কথা বলতেই পারে। এগুলো নিয়ে পরে থেকে যদি সে চলে যায়, এই মেয়ে দেখা যাক আজকে সারা দিনে ঘুম থেকে উঠবে না। তাই আবারও প্রিয়াশার কাছে যেয়ে বসে প্রিয়াশাকে ডাকে। তবে কোনো সাড়া না পাওয়ায় এবার একটু জোরে ডাকতেই প্রিয়াশা একটু কপাল কুঁচকে তাকায়, তারপর প্রান্তের দিকে তাকিয়ে বলে, কি? উঠবি না? আজকে প্রীতির বউ ভাত, ওই বাড়িতে যেতে হবে। প্রিয়া শুধু মাথা নাড়ায়, কিছু বলে না। তা দেখে একটানে প্রিয়াশাকে বসিয়ে দেয়, তারপর বলে, এখন উঠবি, একেবারে ফ্রেশ হয়ে গোসল দিয়ে বাহিরে যাবি। গো ফাস্ট। তবুও প্রিয়াশাকে বসে থাকতে দেখে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, যাবি নাকি আমি দিয়ে আসবো? এই কথা শুনে চট করে প্রিয়াশার ঘুম কেটে যায়। তার বলে, যাচ্ছি। উঠে এসে আরো একটা শাড়ি নামায় প্রিয়াশা। তা দেখে প্রান্ত বলে, শাড়ি নামাচ্ছিস কেন? পরে থাকতে পারবি? না পারলেও অভ্যাস করার জন্য থাকতে হবে। এখন আমি বউ মানুষ, আপনাদের বাড়ি গেলে তো শাড়িই পরতে হবে। যতদিন এখানে আছেন পরলাম না হয়। প্রান্ত চোখ বড় বড় করে বলে, খুব সাহস বেড়েছে না? তা তো একটু বেড়েছেই ভোরের পর থেকে। কথাটা বলেই প্রিয়াশা ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। এদিকে প্রান্ত পড়ে যায় ভাবনায়, সে কি ভোরে আরো কিছু করেছে? কতদিন ঘুমায় না, আর কালকেই তার এত ঘুম পেতে হলো। যে কি বলেছে বা করেছে তা ঠিক মতো মনেই পড়ছে না। ধুর! এসব ভেবেই আবারও ধপ করে বিছানায় বসে নিজের চুল খামচে ধরে। তারপর কি ভেবে যেন প্রিয়াশার আলমারির দিকে তাকায়। একটা কাপড় বেরিয়ে আছে, তাই উঠে ওটা ঠিক করতে কাপড়টা ধরতেই কি মনে করে আলমারি দরজা খুলে তবদা খেয়ে তাকিয়ে থাকে। তারপর ওটা হাতে নিয়ে আবারও আলমারির দিকে তাকায়। আলমারির দরজা বন্ধ করে শুধু হাতে থাকা ওই জিনিসটা নিয়ে সে বিছানায় বসে। এখন অপেক্ষা শুধু প্রিয়াশার বাহির হওয়া পর্যন্ত। ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দে প্রান্ত তাকায়। প্রিয়াশা একটা খয়েরি শাড়ি পরেছে, সবুজ ব্লাউজ দিয়ে। ফর্সা শরীরে ভালোই মানিয়েছে, এখন একদম তার বউই লাগছে। তবে প্রান্তকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুমে এক পা রাখে।
তারপর যখন চোখ পড়ে প্রান্তের হাতে প্রিয়াসার পা থেমে যায়। মনে হয় ওখানেই পা আটকে গেছে। না, নাড়াতে পারছি না, সামনে এগোতে পারছে। এর থেকে লজ্জার কি আছে? প্রিয়াসাকে ওভাবে রোবটের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে প্রান্ত কপাল কুঁচকে যায়। তারপর নিজের হাতের দিকে তাকিয়ে আবারও পিয়াসার দিকে তাকায়। এবার পিয়াসা জোরপূর্বক হাসার চেষ্টা করে। তা দেখে প্রান্ত বলে, খালার মেয়ে যে চোর একটা খালা কি জানে নাকি আমি জানাবো? বিশ্বাস করুন প্রান্ত ভাই, আমি চুরি করিনি।